হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সোমস ক্লাসরুম। আমি তোমাদের জিৎ স্যার। আজকে আমরা মাধ্যমিক 2025 সালে ছাত্রছাত্রীদের জন্য যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলা নির্মিতি অংশ থেকে যে প্রথম নির্মিতি অংশটা রয়েছে, অর্থাৎ প্রতিবেদন রচনা। এই অংশটা নিয়ে এই প্রতিবেদন রচনা তোমরা কিভাবে সঠিক নিয়মে যদি করতে পারো, সঠিক টিপস ফলো করে করতে পারো এবং একটা যে ফরম্যাট বা তার যে কাঠামো রয়েছে সেই কাঠামোটাকে যদি সঠিক রাখতে পারো, তাহলে কিন্তু তোমরা সঠিকভাবে পূর্ণ নম্বর পেতে পারবে। আজকে প্রতিবেদন রচনা তোমরা কিভাবে লিখবে সঠিক নিয়ম এবং কৌশল অবলম্বন করে, সেটাই কিন্তু তোমাদের দেখাবো। ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটু লাইক করবে, সোমস ক্লাসরুমে চ্যানেলটাকে ফলো করতে ভুলবে না, এবং চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে। তাহলে চলো প্রতিবেদন রচনা কিভাবে লিখতে হয় দেখে নেওয়া যাক। সবার আগে তোমাদের আমি কতগুলো টিপস বলবো বা যেগুলো তোমাদের মাথায় রাখতে হবে সেগুলো একটু জেনে নাও। প্রতিবেদন রচনা জিনিসটা কি? আমরা কিন্তু ইংরেজিও পড়ি, ইংরেজিতেও কিন্তু আমরা প্রতিবেদন রচনা করে থাকি, যেটাকে বলা হচ্ছে রিপোর্ট। ঠিক তেমন ভাবে রিপোর্টটাকে বাংলায় তুমি কনভার্ট করো, সেটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে প্রতিবেদন রচনা। এবার তুমি প্রশ্ন করতে পারো, স্যার আমরা প্রতিবেদন রচনা কোথায় দেখি? সবাই জানো প্রতিবেদন রচনা আমরা খবরের কাগজে বা নিউজ চ্যানেলে দেখতে পাই। খবরের কাগজে যে বিজ্ঞাপনগুলো প্রকাশ করা হয় বা যে খবর তথ্য প্রকাশ করা হয় সেগুলো কিন্তু প্রত্যেকটা একটা প্রতিবেদন। এবং আমরা খবরের চ্যানেলে যাদেরকে আমরা নিউজ পাঠ বা খবর পাঠ করতে দেখি, তারাও কিন্তু প্রত্যেকজন এক একটা করে প্রতিবেদনই আমাদের সামনে তুলে ধরছেন। মাথায় রাখো, সাধারণত সংবাদপত্রে প্রকাশের উদ্দেশ্যে বা কোনো প্রতিষ্ঠান কিংবা কোনো সংগঠনের বিবিধ কাজের বিবরণ দিয়ে একটি বিষয়কে যেভাবে তুলে ধরা হয় তাকেই বলা হবে প্রতিবেদন। ক্লিয়ার হলো? কি কি ক্ষেত্রে এগুলো ব্যবহার হচ্ছে? কোনো সংবাদপত্র প্রকাশের উদ্দেশ্যে বা কোনো প্রতিষ্ঠান যখন কোনো সংগঠন তাদের বিভিন্ন কাজের বিবরণ দিয়ে থাকছে, তখন সেটাকে আমরা প্রতিবেদন আকারে প্রকাশ করতে পারছি। প্রতিবেদন শব্দের আবিধানিক অর্থ হলো বিবরণী। তাহলে বোঝা গেল প্রতিবেদন শব্দের আবিধানিক অর্থ কি? বিবরণী। যখন কোনো কিছুর বিবরণ আমরা লিখে প্রকাশ করি বা বলে প্রকাশ করি, সেটাই হয়ে যায় তখন প্রতিবেদন। ইংরেজিতে একে বলে রিপোর্ট। প্রতিবেদন যিনি রচনা করেন তাকে প্রতিবেদক বলা হয়ে থাকে। তাই মাধ্যমিকের ক্ষেত্রে তোমাদের দুটো নির্মিতি অংশ করতে হয়, একটা হচ্ছে সংলাপ রচনা আর একটা হচ্ছে প্রতিবেদন রচনা। যারা মনে করছো প্রতিবেদন রচনা ভালো করে লিখবে, তারা কিন্তু এই টপিকগুলো বা এই জিনিসগুলো ভালো করে একটু মাথায় রাখবে। তাহলে তখন তোমরা কি হয়ে যাবে? একজন প্রতিবেদক হয়ে যাবে। সাধারণ অর্থে যারা প্রতিবেদন লিখে থাকে খবরের কাগজের জন্য, তাদেরকে আমরা প্রতিবেদক বলে থাকি। ধরে নাও পরীক্ষার হলে তুমিও সেদিন একজন সংবাদপত্র লেখার উপযোগী প্রতিবেদক হয়ে গেছো, তাহলে কিন্তু তুমি সব লিখে ফেলতে পারবে। এই প্রতিবেদনের বিষয় কি কি হতে পারে? রাজনীতি, খেলাধুলা, পরিবেশ, বিনোদন, বাণিজ্য ইত্যাদি নানান বিষয়ের উপর প্রতিবেদন রচনা হতে পারে। ক্লিয়ার হলো? তাহলে এই হচ্ছে প্রতিবেদন জিনিসটা বা রিপোর্ট, এটা কাকে বলছে। এরপর আমরা কিছু বিশেষ জিনিস দেখবো যেগুলো তোমাদের অবশ্যই প্রতিবেদন লেখার ক্ষেত্রে মনে রাখতে হবে। যদি তোমরা মনে রেখে লিখতে পারো, তাহলে কিন্তু একটা সঠিক প্রতিবেদন তোমরা পরীক্ষার খাতায় তুলে আসতে পারবে, এবং যেটা দেখে তোমার যে পরীক্ষক খাতা দেখবেন তিনি কিন্তু যথেষ্ট আপ্লুত হয়ে তোমাকে পূর্ণ নম্বরটা দেবে। দেখো প্রথমে কি মনে রাখতে হবে? খুব বেশি কিছু নয়, মনে রাখতে হবে প্রথমে দেখো প্রতিবেদন সবসময় হবে সহজ সরল ভাষায়। কোনো গূঢ়, জটিল বা সাধু ভাষার প্রয়োগ আমরা এখানে করব না। জটিল অপ্রচলিত শব্দের ব্যবহার যতটা সম্ভব না করাই ভালো, এটা মাথায় রাখতে হবে। কোনো জটিল শব্দ আমরা প্রতিবেদন রচনার ক্ষেত্রে ইউজ করব না। আমি তোমাদের শেষে দেখাচ্ছি একটা আদর্শ প্রতিবেদন কিভাবে লিখতে হয়। 2 নম্বরে বলছি, প্রতিবেদন সবসময় তথ্যমূলক রচনা, কল্পনার কোনো স্থান নেই এখানে। প্রতিবেদন যেহেতু একটা এমন টপিক যেখানে তোমাকে অবশ্যই তথ্যের পরিবেশন করতে হবে, ঠিক আছে? যেমন ধরো বলে দিল বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি বিষয়ে একটি প্রতিবেদন রচনা কর। দ্রব্যমূল্য মানে কি? যে বাজারে যে সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে সেগুলো অত্যাধিক হারে বৃদ্ধি হয়েছে, বেড়ে গেছে, সেই বিষয়কে নিয়ে একটা প্রতিবেদন রচনা করো। তাহলে এটা কি এই এমন একটা টপিক কি কখনো কোনো কল্পনার টপিক হতে পারে না? তো এটা তো একটা তথ্যমূলক টপিক। এই তথ্যমূলক টপিক হওয়ার জন্য কিন্তু বিশেষভাবে তোমাকে একটু নজর দিয়ে মাথা ঠান্ডা করে প্রত্যেকটা বাক্য সরল সাবলীল ভাবে লিখতে হবে। তাই দ্বিতীয় পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, বলছে প্রতিবেদন সবসময় তথ্যমূলক রচনা, কল্পনার কোনো স্থান এতে নেই। তথ্যের পরিবর্তন না ঘটিয়ে রচনাকে আকর্ষণীয় করে তোলাই প্রতিবেদনের কাজ। তথ্যের কোনো আমরা বিকৃতি বা পরিবর্তন ঘটাবো না।
তথ্যের বিকৃতি বা পরিবর্তন না ঘটিয়েই আমরা রচনাকে অর্থাৎ প্রতিবেদন রচনাকে আকর্ষণীয় করে তুলবো, এটা মাথায় রাখতে হবে। তৃতীয় পয়েন্ট বলছে প্রতিবেদন হবে নিরপেক্ষ, অর্থাৎ কি তুমি কোনো ধরো দল সংগঠন এদের হয়ে কখনোই প্রতিবেদনে কথা বলতে পারবে না, তোমাকে নিরপেক্ষ একজন দর্শক হিসেবে, নিরপেক্ষ একজন প্রতিবেদক হিসেবে সবসময় প্রতিবেদন রচনা করতে হবে। প্রতিবেদকের দায়িত্বই হচ্ছে নিজে নিরপেক্ষ থেকে সংবাদ পরিবেশন করা, কোনো নির্দিষ্ট দলীয় দলকে বা দলীয় কোনো কথাকে নিজের মতো করে প্রেজেন্ট করা যাবে না, যেটা তথ্য সেটাই তোমাকে প্রেজেন্ট করতে হবে এবং দলের কোনো মতেই পক্ষপাতিত্ব, কোনো সংগঠনের পক্ষপাতিত্ব করা যাবে না। তুমি যে ঘটনাটা দেখছো, যে ঘটনাটা নিয়ে তোমাকে লিখতে হবে সেটাই তোমাকে কিন্তু তুলে ধরতে হবে। তুমি কোনো প্রকার কোনো রাজনৈতিক দল, সংগঠন বা স্বেচ্ছাসেবী সংস্থা ইত্যাদি কোনোভাবেই পক্ষপাতিত্ব না করে নিরপেক্ষভাবে তোমাকে প্রতিবেদন লিখতে হবে। হঠাৎ করে আমার মনে হলো যে আমি কোন একটা দলীয় দলকে, রাজনৈতিক দলকে আমি প্রতিবেদনের স্থান দেবো, কখনোই এটা করবে না, এটা কিন্তু প্রহিবিটেড, এটা কোনোভাবেই করা যাবে না। তোমাকে নিরপেক্ষভাবে, তুমি একজন প্রতিবেদক, তুমি যা দেখছো সেটাই লিখবে, কোনো দল, সংগঠন, স্বেচ্ছাসেবী সংস্থাকে বাদ রেখে। বোঝা গেল? প্রতিবেদনের শিরোনাম একটি গুরুত্বপূর্ণ অংশ, অর্থাৎ কি হেডিং। প্রতিবেদনের হেডিং খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, তাই শিরোনাম এমন হওয়া উচিত যা প্রথমেই পাঠকের দৃষ্টি আকর্ষণ করবে। ক্লিয়ার হলো? 5 দাগে বলছে কোন সমস্যামূলক প্রতিবেদন তুলে ধরলে সমাধানের দিক নির্দেশনা করে যেতে হবে। ধরো বললে এটা যেমন বাজার মূল্য বৃদ্ধির ফলে একটি প্রতিবেদন রচনা করো, তাহলে এটা একটা সমস্যা, বাজারে মূল্য বৃদ্ধি হচ্ছে, তাহলে সেক্ষেত্রে একজন প্রতিবেদক সমস্যা যদি কোনো টপিক নিয়ে লেখে তাহলে তার সমাধানও কিন্তু তোমাকে লিখতে হবে। তাহলে বাজার মূল্য কি করে নিয়ন্ত্রণে রাখা যায়, তার জন্য কি কি করা উচিত, এটাও কিন্তু একজন প্রতিবেদক তার প্রতিবেদনে লিখবে, যদি সমস্যামূলক কোনো রচনা লিখতে দেওয়া হয়। এটা যদি কারোর প্রয়োজন লাগে অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারবো। চলে যাব আমরা পরের আলোচনার দিকে। এবার প্রতিবেদনের গঠন, একটা প্রতিবেদন কিভাবে লিখতে হয় তার তো একটা গঠন বা ফরম্যাট আছে, সেটা কি একটু ভালো করে দেখো। বলছে সাধারণত দৈনিক সংবাদপত্রে প্রকাশিত হয় বলে প্রতিবেদনের নির্দিষ্ট একটি গঠন কৌশল বা ফরম্যাট আছে। সেই গঠন কৌশলটি প্রতিবেদন রচনার ক্ষেত্রে হুবহু অনুসরণ করতে হবে। বারে বারে বলছি, প্রতিবেদন এবং সংলাপের নির্দিষ্ট একটা গঠন কৌশল বা ফরম্যাট বা ছক আছে, সেই ছকের মধ্যেই কিন্তু তোমাকে প্রতিবেদন এবং সংলাপ লিখতে হবে। সেটা কিন্তু কোনোভাবেই ব্রেক করা বা সেইটাকে উল্লঙ্ঘন করা চলবে না। প্রথম ছক কি বলছে বা প্রথম ফরম্যাট বলছে, দেখো, ঘটনার সঙ্গে মানানসই একটা শিরোনাম তোমাকে অবশ্যই দিতে হবে প্রথমে। দ্বিতীয়, ঘটনার বর্ণনার স্থান, সময় এবং তারিখের সুস্পষ্ট উল্লেখ করতে হবে। এটা আমাদের মধ্যে খুব কনফিউশন থাকে এবং অনেকে জিজ্ঞেস করে যে স্যার প্রতিবেদন লেখার সময় কোন তারিখটা দেব? এটা তো সবার মনে একটা প্রশ্ন, তো ভালো করে বুঝবে কোন তারিখটা দেবে। ঘটনা বর্ণনার স্থান, সময়, তুমি যেই সময় ঘটনাটাকে বর্ণনা করছো, ধরো একটি রোড অ্যাক্সিডেন্টের কথা, রোড অ্যাক্সিডেন্টটা 2 দিন আগে হয়েছে বা গতকাল হয়েছে, তুমি আজকে রিপোর্ট করছো বা আজকে প্রতিবেদন লিখছো, তাহলে তুমি যখন হেডিং এর নিচে জিনিসটা লিখবে অর্থাৎ ঘটনা বর্ণনা স্থান এবং সময় এবং তারিখ দেবে, সেই তারিখটা কিন্তু বর্তমান ডেটের তারিখ দেবে। তুমি যেই দিন লিখছো, সেটা পরীক্ষায় লেখার ক্ষেত্রে আমরা কোনো একটা কাল্পনিক তারিখ লিখতেই পারি। অ্যাকচুয়াল প্রতিবেদন লেখার ক্ষেত্রে কিন্তু প্রতিবেদক যেই দিনে প্রতিবেদনটা লিখছেন সেই তারিখে দেওয়া হয়ে থাকে। যেহেতু তুমি পরীক্ষার সময় লিখবে, তার জন্য তুমি একটা যে কোনো প্রকার অড ডেট বা কল্পনা করে কোনো একটা নিজের মতো করে গুছিয়ে তারিখ দিতে পারো। সেখানে তোমাকে কোনো বাধ্যবাধকতা নেই যে তোমাকে একটা অ্যাকিউরেট বা যথোপযুক্ত তারিখে দিতে হবে, যথোপযুক্ত স্থানই দিতে হবে তুমি যে ঘটনাটা বিবরণ করতে চলেছো। মাথায় রাখতে হবে যে প্রতিবেদক যখন অ্যাকচুয়ালি আসলে প্রতিবেদন লিখছেন, সেক্ষেত্রে কিন্তু তিনি যেই দিন প্রতিবেদনটা লিখছেন শিরোনামের নিচে কিন্তু সেই ডেট, তারিখ এবং স্থানটা দিতে হয়। এবং তুমি যখন পরীক্ষায় লিখবে, তুমি নিজের মতো কল্পনা করে যে কোনো একটা জায়গা, তারিখ অবশ্যই বসাতে পারো। এখানে তোমাদের কিন্তু কোনো চাপের বিষয় নেই, তোমরা নিজেদের মতো চাইলে লিখতে পারো, কিন্তু অবশ্যই উল্লেখ কি করতে হবে, বর্ণনা, স্থান, সময় এবং তারিখটা কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে, এটা মাথায় রাখবে। এরপরে কি, এরপরে একটি ছোট দাগ অথবা আমরা কোলন চিহ্ন ব্যবহার করব যখন আমরা ঘটনা, স্থান, বর্ণনা, সময় এবং তারিখ এগুলো দিয়ে দেবো। তারপর একটা ছোট ড্যাশও ব্যবহার করতে পারি, অথবা একটা কোলন ব্যবহার করে ঘটনার তথ্যপূর্ণ, অর্থপূর্ণ এবং সাবলীল বিবরণী আমরা দিয়ে থাকবো। বোঝা গেল? এটা একটা গঠনের নিয়ম, ভালো করে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো যারা চাইছো। আমরা চলে যাব একটা আদর্শ
প্রতিবেদন রচনা দেখতে পাচ্ছ যে বইটার আমি ছবি তুলেছি, তোমরা সকলেই চেনো বইটার নাম বলার আর কোনো বিশেষভাবে প্রয়োজন নেই। এটা কিন্তু মাধ্যমিক 2022 সালে এই টপিকটার উপর প্রতিবেদন রচনা এসেছে। বলছে রাজপুরে রক্তদান শিবির হতে পারে, বলেছে যে কোন একটি রক্তদান শিবির উপলক্ষে অমুক অঞ্চলের উপর একটি প্রতিবেদন রচনা। গঠন কৌশলটা তোমাদের দেখানোর জন্য আমি ছবিটা রেখেছি। কিভাবে? প্রথমে অবশ্যই লিখতে হবে তোমাদের নিজস্ব সংবাদদাতা, এটা কিন্তু মাস্ট। প্রতিবেদন রচনার একটা শিরোনাম তুমি দেবে এবং সবার আগে লিখবে নিজস্ব সংবাদদাতা, এই কথাটা লিখবে। লিখে তুমি যেখান থেকে লিখছো সেই স্থানের নাম দেবে। এখানে বলা আছে রাজপুর, তারিখ দেওয়া রয়েছে 12ই জানুয়ারি। ক্লিয়ার হলো? এটা আমরা দেবো। তারপর একটা ড্যাশ রয়েছে, দেখো ড্যাশ দেবো অথবা আমরা একটা কোলন চিহ্ন দেবো। দিয়ে কিভাবে লিখবো দেখো, লেখা রয়েছে স্বামী বিবেকানন্দের জন্মদিনে রাজপুরে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। দেখো মাথায় রাখবে প্রতিবেদন রচনা কিন্তু সাধারণ আমরা যেরকম প্রবন্ধ রচনা লিখি বা অনুচ্ছেদ রচনা লিখি ওর মতো কিন্তু নয়। তুমি একটা ঘটনা দেখছো, ঘটনাটাকে তুমি বিবরণ করছো, সেটাই তো। তুমি অবশ্যই দেখবে যে যখন আমরা নিউজ চ্যানেলে নিউজ রিপোর্ট দেখি তখন যে যারা প্রতিবেদন পেশ করছেন তারা নিশ্চয়ই প্রবন্ধ রচনা ওড়াচ্ছেন না বা ওগড়াচ্ছেন না নিজেদের মুখ থেকে। তারা তো একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে বলছেন যে অমুক জায়গায় এরকম একটা জিনিস হয়েছে, আজকে সেখানে অমুক অতিথি উপস্থিত ছিলেন, যার ফলে সাধারণ জনগণের এরকম উপকার হয়েছে, তাই তো? এই যে এরকম একটা প্যাটার্ন কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে, সেটা কিন্তু তুমি অনুচ্ছেদ বা প্রবন্ধ লিখছো না, তুমি একটা ঘটনার বিবরণ করছো, এটা মাথায় রাখতে হবে। এই শিবিরে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট চিকিৎসক ডক্টর H.N. দাস। রক্তদানের প্রয়োজনীয়তা কতখানি সে বিষয়ে কারো সংশয় নেই। তাই সকাল 10টা থেকে শিবিরে সারিবদ্ধভাবে বহু তরুণ তরুণী স্বেচ্ছায় রক্তদান করতে দাঁড়িয়ে পড়ে। তাদের এই স্বতঃস্ফূর্ত সাড়া দেখে শিবিরে উপস্থিত চিকিৎসকরাও অভিভূত হয়ে যায়। এই রক্তদান শিবির আগামী দিনেও আবার করার প্রতিশ্রুতি দেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। রক্তদানের মতো পূর্ণ কাজে সামিল হওয়ার জন্য উপস্থিত চিকিৎসকেরা সকলকে ধন্যবাদ জানান। জাতি, ধর্ম, বর্ণের কৃত্রিম ব্যবধান ঘোচাতে রক্তদান যে এক মহার্ঘ মানববন্ধন হিসেবে কাজ করে, এই শিবিরের সকলের সেই অনুভূতিই হয়। বোঝা গেল কিভাবে একটা ছোট্ট রচনাকে প্রতিবেদন হিসেবে আমরা তুলে ধরতে পারি। তাই মাথায় রাখতে হবে প্রতিবেদন যারা মাধ্যমিকের খাতায় পড়বে ভেবেছো, এই যে ছোট্টখাট্ট 6 থেকে 7টা তোমাদের আমি পয়েন্ট বললাম, এভাবে যদি পয়েন্টগুলো ফলো করে তোমরা প্রতিবেদন রচনা লেখো এবং ফরম্যাটটা ঠিকঠাক রাখো, তাহলে কিন্তু অবশ্যই একদম ফুল মার্কস পেতেই পারো তোমরা, কোনো দ্বিধা নেই এর মধ্যে। বোঝা গেল? আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। শেষ করার আগে একটা অনুরোধ, ভিডিওটা এতটা যারা দেখলে তাদেরকে তো প্রথমেই ধন্যবাদ জানাই, এবং কিছুটা হলেও যদি ভিডিওটা তোমাদের কাজে লেগে থাকে, হেল্পফুল মনে হয়ে থাকে, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে এবং একটি কমেন্ট করতে ভুলবে না কেমন লাগলো। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। সকলে ভালো থেকো, টাটা।